জিলাবাড়ি সীমান্ত গ্রামের এই আমবাগানটির অর্ধেক পড়েছে বাংলাদেশে আর অর্ধেক পড়েছে ভারতে। অর্থাৎ এক আমবাগান দুদেশে ভাগ হয়েছে একটি সীমান্ত পিলার দ্বারা। আম গাছের এক ডাল বাংলাদেশে, আরেক ডাল ভারতে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি ভোলাহাটের শেষ সীমান্ত গ্রাম জিলাবাড়িতে। এই জিলাবাড়ির কাজী জালালের আমবাগানে এসেছি, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় আমবাগান। চাঁপাইনবাবগঞ্জ জেলাটি যেহেতু সীমান্ত জেলা, এই জেলার চারপাশ দিয়েই ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত, তারই একটি হচ্ছে ভোলাহাট। ছুটে চলেছি মহানন্দা নদীর উপরের ব্রিজ দিয়ে। এই মহানন্দা দেখেছিলাম বাংলাদেশের পঞ্চগড়ে বাংলাবান্ধায়, আবার দেখেছিলাম ভারতের শিলিগুড়িতেও। এখানে এসে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী পেয়ে গেলাম। ব্রিজের সীমান্ত শেষ হতেই বোয়ালিয়া ইউনিয়ন, তারপর ভোলাহাট। ভোলাহাট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি উপজেলা। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ভোলাহাটের দূরত্ব 56 কিলোমিটার। সবাই জানি বাংলাদেশ সীমান্তের 3 দিকে ভারত। 1947 সালে দেশভাগের সময় দুটি দেশকে এমনভাবে ভাগ করা হয়েছে যে ফসলের মাঠ, নদী, নালা, গ্রাম, ঘরবাড়ির মাঝ দিয়েও চলে গিয়েছে সীমান্ত রেখা। এতদিন এরকমটাই জেনে এসেছি, কিন্তু ব্যতিক্রমী এক সীমান্ত হলো এই চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের একটি আমবাগান, যে বাগানটির মধ্যভাগে পড়েছে সীমান্ত রেখা। অর্থাৎ এক আমবাগান দুদেশে ভাগ হয়েছে একটি সীমান্ত পিলার দ্বারা। শুধু কি তাই, আমবাগান যেখানে ভাগ হয়েছে সেখানের আম গাছের এক ডাল বাংলাদেশে, আরেক ডাল ভারতে। বাংলাদেশের ডালের আমের মালিক বাংলাদেশ, আর ভারতের ডালের আমের মালিক ভারত। যুগ যুগ ধরে চলে আসছে এই নিয়ম। নিজের চোখে এই সীমান্ত অঞ্চলটি দেখার আগ্রহ দমাতে পারলাম না, তাই এই মধু মাসে আমের সময়ে চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জ। ভোলাহাটের যে আমবাগানটির কথা এতক্ষণ বললাম, এই আমবাগানটি বাংলাদেশের সবথেকে বড় আমবাগান। স্থানীয়ভাবে এই বাগানের নাম হচ্ছে কাজী জালালের আমবাগান। ভাই, এই কাজী জালালের বাগান কোনটা? বড় বাগান সোজা চলে যাবেন, আম চত্বর করবেন। আম চত্বর? হ্যাঁ, আপনার ডান দিকে চলে যাবেন। ভোলাহাট আম চত্বর না? এদিকে একবারে চলে যান, রাস্তা ছাড়বেন না। আচ্ছা। মজার বিষয় হচ্ছে ভোলাহাটের 3 দিকেই ভারত। অর্থাৎ ভারতের ভেতর ঢুকে যাওয়া বাংলাদেশের এক টুকরো অংশ হচ্ছে এই ভোলাহাট। ম্যাপে যদি দেখাই আপনাদের, এই যে এই অংশটা হচ্ছে ভোলাহাট। কাজী জালালের আম বাগান কোনটা? বড় আম বাগান? এই যে এখান দিয়ে যেতে হয় একবার সোজা। ও সোজা, তাহলে ভুল দিয়ে আসছে। এই কাজী জালালের আম বাগান কোন জায়গায়? কত দূর? দেশভাগের আগে গোটা চাঁপাইনবাবগঞ্জ ছিল ভারতের মালদার অংশ। দেশভাগের পর এটি মালদা থেকে আলাদা হয়ে রাজশাহী জেলার একটি মহকুমা হিসেবে গণ্য হয়। পরে 1984 সালে চাঁপাইনবাবগঞ্জ আলাদা জেলা হয়, আর এ জেলার একটি উপজেলাই হচ্ছে এই ভোলাহাট। কাজী জালালের আম বাগান কোনটা? কত দূর? মাইল কিলো 2 কিলো হবে। যেতে যেতে পথের দুপাশে প্রাচীন কিছু স্থাপনা দেখে গাড়ি থেকে নেমে গেলাম। ভোলাহাটে ঢুকতেই বেশ কিছু পুরাতন স্থাপনা চোখে পড়ছে। ভোলাহাটের ইতিহাস হাজার বছরের প্রাচীন ইতিহাস। ভোলাহাট ছিল ঐতিহাসিক গৌড়ের উপশহর, আর এই গৌড় হচ্ছে প্রাচীন বঙ্গের রাজধানী। ইতিহাস থেকে জানা যায় প্রাচীন বঙ্গ শাসন করেছেন বৌদ্ধ, হিন্দু এবং মুসলিম শাসকেরা, এবং সবশেষে ব্রিটিশ শাসকরা তো ছিলেনই। তাই এই ভোলাহাটে এসে দেখা মেলে একই সাথে সব শাসকদের আমলের কিছু না কিছু স্মৃতিচিহ্ন বা স্থাপনা। আর ওই চিমনিটা কিসের? পাকিস্তান আমল থেকে দেখি, তার ব্রিটিশ, এটা হবে ব্রিটিশ পিরিয়ডের। ব্রিটিশ পিরিয়ডের। ইংরেজরা যখন ছিল না, এখানে নীল চাষ হতো। নীল চাষ হতো ব্রিটিশের আমলে। ভোলাহাটের এখানে যে চিমনিটি দেখা যাচ্ছে, এটা ব্রিটিশ পিরিয়ডের। আগে এখানে নীল চাষ হতো, আর এখানে এখনো কিছু নীল গাছ রয়েছে, যেটা রেশম উন্নয়ন বোর্ডের ভেতরে আছে। চলেছি আবার কাজী জালালের আমবাগানের দিকে। কিছুদূর গিয়ে যখন আমবাগানটির কাছাকাছি চলে এসেছিলাম, তখন এখানকার বিজিবি ক্যাম্পের এক সদস্য আমাদের গাড়িটি থামালেন। কিছু বিধিনিষেধ জানিয়ে উনি আমাদের আমবাগানের ভেতর ঢোকার অনুমতি দিলেন। আমবাগানের শুরুতেই পেলাম আরেকটি প্রাচীন স্থাপনা। কেমন পুরনো? কত বছর? অনেক দিন ধরে বছর লোক নাই।
এর নাম কি এখন এই জায়গাটার? এটা গিলাবাড়ি। ও জিলাবাড়ি। কাজী জালালের বাগানে ঢোকার মুখেই একটি পুরাতন প্রত্নতত্ত্ব নিদর্শন দেখতে পেলাম। স্থানীয় একজনকে জিজ্ঞেস করে জানলাম যে এটা একটা মন্দির ছিল। আসলে এই অঞ্চলে আগে বেশিরভাগই হিন্দুদের বসবাস ছিল, যে কারণে এখানে বেশ কিছু মন্দির রয়েছে। তারই একটি ভগ্ন মন্দির এই বাগানের ভেতরে। এটা প্রায় 100 বছরেরও অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে, আর তা থেকে ধারণা করা যায় এই বাগানটিও সেরকমই পুরনো। এটা কি বাংলাদেশের সবচেয়ে বড় আম বাগান? জি জি, কাজী জালাল আম বাগান না? এটা কি ভারতে পড়ছে না অর্ধেকটা? ভারতের এরিয়া ভারতে চলে এলো, বাংলাদেশের এরিয়া বাংলাদেশে চলে এলো। আচ্ছা, ভারতের ওই পাশে কি নাম ওইটার? কুমারপুর বাছুরবান্ধা। কুমারপুর বাছুরবান্ধা। বাছুরবান্ধা কি জেলা জানেন? হ্যাঁ, মালদা জেলা। আমবাগানে প্রবেশের মুখেই বিজিবি সদস্য আমাদের বলে দিয়েছিলেন যে বাগানের মাঝখানে একটি প্রাচীন মসজিদ রয়েছে। আমরা গাড়ি নিয়ে যেন এর পরে আর না যাই। ভাই মসজিদটা কত দূর? আসলেই আমবাগানটি অনেক বড়, যেদিকে চোখ যায় শুধু গাছ আর গাছ, কোনো সীমানা দেখা যায় না। গাড়ি নিয়ে বাগানে ঢোকার পর থেকে যাচ্ছি তো যাচ্ছি। আমের মৌসুম হয়, গাছে গাছে ঝুলছে কাঁচা পাকা হরেক রকমের আম। গাড়ির ভেতর থেকেই দেখতে পেলাম প্রাচীন সেই মসজিদটি। এ যেন বাগানের ভেতর হঠাৎ খুঁজে পাওয়া এক প্রত্ন নিদর্শন। এই যে আমার পেছনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। এরপর থেকে আমবাগানের বাকি অংশটা ভারতে পড়েছে। এখানে একটি সীমান্ত পিলারও আছে, সেদিকটাতেও আমি যাব এবং আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিও। মসজিদটির সামনে রয়েছে কবরস্থান। সেখানে একটি কবরের নাম ফলকে দেখলাম লেখা রয়েছে মরহুম কাজী জালাল আহমেদ, প্রাক্তন সচিব। মৃত্যুর তারিখ দেওয়া আছে 13ই নভেম্বর 2005। এই কাজী জালালের নামেই কিন্তু এই আমবাগানটি। কাজী জালালের আমবাগানের ভেতরেই এই মসজিদটি। বেশ পুরাতন একটি মসজিদ, সুন্দর কারুকার্য করা ছোট্ট একটা মসজিদ। সামনে কবর রয়েছে। এত সুন্দর মসজিদ। আপনি কি এখানকে মুয়াজ্জিন, ইমাম? আমি সবই সবই না? কত বছর ধরে আছেন এখানে? আমি 2000 সাল থেকে। 2000 সাল থেকে আছেন, 23 বছর হয়ে গেল। কেমন মুসল্লি হয় কেমন? এর সময় এই কি বলছি, শুক্রবার দিন একটু হয় 2 কাতার, 2.5 কাতার, 3 কাতার হয়ে যায় কোন দিন। এই মসজিদটা কত পুরনো? যেরকম এই যে এই কবরটা 127 বছর হয়েছে, আপনি দেখেন না। মরহুমা ওয়ালি বিবি 1895। ও, উনি কে ছিলেন? জালাল সাহেবের একটা নানি এবং সৎমা, এই দুটার মধ্যে। চুন, সুরকি আর গৌরিয়া ইটের সাহায্যে তৈরি এই মসজিদটির গায়ে রয়েছে বিচিত্র নকশা আর কারুকার্য। ফার্সিতে লেখা আছে কালো পাথর লাই। ওই যে কালো পাথর দিয়ে। খোদিত কালো পাথরে এর সাল স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। মসজিদটি 1221 হিজরি সালে প্রতিষ্ঠিত। জানা যায় এক সময়ে এই জায়গায় বিস্তীর্ণ এলাকা জুড়ে লোকালয় ছিল। এক ভয়াবহ মহামারীর কারণে লোকজন এ জায়গা ছেড়ে চলে যায়। আমরা যখন এই বাগানের ভেতরে প্রবেশ করছিলাম তখন বিজিবি চেকপোস্ট থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এই মসজিদটার পরে আর যাওয়া যাবে না, এতটুকু পর্যন্তই বাংলাদেশের সীমানা, এখান পর্যন্তই আমরা ঘুরব। একটি আমবাগান, কিন্তু সেটি ভাগ হয়ে গেছে দুটি দেশের মধ্যে। এক দাগে 300 বিঘার উপরে আমবাগান, দেশে আর কোথাও নেই। এই বাগানের মধ্যে রয়েছে 200 থেকে 250 বছরের পুরনো আম গাছ। প্রায় 50 জাতের আম ধরে এ বাগানে। আমি এখন ড্রোন শটে পাখির চোখে দেখাই এই বাগানটির বিস্তৃতি। এই বাগান নিয়ে রয়েছে কিংবদন্তি। এটি নাকি ছিল অবিভক্ত ভারতের মালদা জেলার কোনো এক সম্পদশালী বৃদ্ধার। এটি 100 বছরেরও আগের কথা। সেই বৃদ্ধা এই বিশাল আমবাগানটি দান করে দেন মালদা জেলার দুবরি মিয়াকে, যিনি ছিলেন কাজী বংশের আত্মীয়। সেই সূত্রে বাগান চলে আসে কাজী বংশে। ভারতের কুমারপুর ও মুসলিমপুর এলাকার আমবাগান যুক্ত হয়ে আছে কাজী জালালের আমবাগানের সঙ্গে। সীমানা কতটুকু পর্যন্ত বাংলাদেশের? সীমানা পিলার আছে কোন দিক দিয়ে? এই রোডের মাঝে। এই কোন দিক দিয়ে যাব? রোডে যেতে। দুপাশে আমের বাগান আর মাঝখানে পিচ ঢালাই সুন্দর রাস্তা। এখন আমি এই রাস্তা দিয়ে হেঁটে সামনে যাচ্ছি। সামনে রয়েছে আমবাগানের মাঝে সীমান্ত পিলার। ভাই সামনে কি সীমান্ত পিলার দেখা গেল? আমবাগান দেখতে অনেক মানুষ আসেন, কারণ এটি একটু ডিফারেন্ট আমবাগান, যে ভারত বাংলাদেশের মধ্যে একটি বাগান 2 দেশের ভেতরে ভাগ হয়ে গিয়েছে। তাই প্রতিদিনই অনেক মানুষ দর্শনার্থী আসেন এই আমবাগানটি ভিজিট করতে। পিলার কি এটার ভিতরে একটাই না আরো আছে? আরো আছে। ওইদিকে আমবাগানের ভিতরে ভিতরে আছে।
যেখান দিয়ে সীমান্ত আছে। কত বড় আমের গাছ, বিশাল বড় শাখা বাগান থেকে বাইরে চলে এসছে, অনেক বড় শাখা। এটি শুধু সবচেয়ে বড় আম বাগানই নয়, এটি অনেক পুরাতন একটি আমের বাগান। বাগানের ভেতর পাকা রাস্তা শেষ হয়ে শুরু হয়েছে মাটির রাস্তা। সীমান্ত পিলার দেখার জন্যে সে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। বাগানের ভেতরে যে সীমান্ত পিলার আছে ওটা কোথায়? সামনে। ও আচ্ছা, ওই সামনে না? আচ্ছা। দূর থেকেই দেখতে পাচ্ছি সামনে একটা লাল সাইনবোর্ড। যাচ্ছি আর আম গাছগুলো দেখছি। প্রতিটা আম গাছে অনেক আম ধরেছে। এবার সাইনবোর্ডটির কাছে গিয়ে দেখতে পেলাম তাতে লেখা, সাবধান, সামনে সীমান্ত এলাকা, অতিক্রম করা নিষেধ। এই সাইনবোর্ড থেকে একটু দূরত্বেই রয়েছে একটি সীমান্ত পিলার। আমবাগানের মাঝখানে সেই সীমান্ত পিলারটি এখন দেখতে যাচ্ছি। সাবধানবাণী সত্ত্বেও সাহস করে একটু সামনে এগোলাম, কারণ সীমান্ত পিলারের এত কাছে এসে না দেখে তো আর চলে যাওয়া যায় না। দূর থেকে সীমানা পিলার দেখেই ভালো লাগলো। যাক, এত দূর আসা, ছুটোছুটি করাটা তাহলে সার্থক। বিশাল বড় এক সীমান্ত পিলার এই আমবাগানের মাঝখানে, 201 নাম্বার সীমান্ত পিলার। এই যে এই পাশে আছে বাংলাদেশ লেখা, আর এর পেছনে এখানে হচ্ছে ইন্ডিয়া। ঠিক আমবাগানটির মাঝামাঝি এত বড় একটা সীমান্ত পিলার। এই সীমান্ত পিলার দিয়েই এখানে সীমানা নির্দিষ্ট করে দেয়া আছে এই আমবাগানটি। এই সীমান্ত পিলার থেকে একটু পিছনেই লম্বা করে তার কাটার বেড়া আছে এই আমবাগানের ভেতরেই। আর ওখান থেকে যে মিউজিকটা আজ শুনতে পাচ্ছি, কতটুকু আমার ক্যামেরায় আসছে জানি না, সেই মিউজিকটা কিন্তু ভারত থেকেই আসছে। চারদিকে গহীন আমবাগান, দূরে সীমান্ত ঘেঁষে মানুষ চলাচল করছে। এরা বাংলাদেশি না ভারতীয় তা বোঝা গেল না, কিন্তু এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদ মনে হলো না, তাই দ্রুত আবার ফিরে আসার রাস্তা ধরলাম। সত্যি অন্যরকম একটা সীমান্ত অঞ্চলে আসলাম। যতগুলো সীমান্ত এলাকা ঘুরেছি দেখেছি তার মধ্যে এটা একেবারেই ব্যতিক্রমী, কারণ এখানে একটাই আম বাগান, অথচ এর এক অংশ বাংলাদেশে আরেক অংশ ভারতে। এই আমবাগানটা চাইলেই কেউ অতিক্রম করতে পারছে না। বাংলাদেশ ভারত সীমান্তের সবচেয়ে বড় আমবাগান কাজী জালালের আমবাগান থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন, যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।